Good evening. Welcome to my channel again. And today's discussion is something different, not related to any text or textual topics. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেখানে অধিকাংশ স্টুডেন্টকে আমি মিস্টেক করতে দেখেছি. Yes, I observed 90% learners make mistakes in this specific or you can say a certain chapter, and that is preposition. হ্যাঁ, সো আজকে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং যে কমন মিস্টেকগুলো আমরা করে থাকি. Yes, preposition a bit tough, but সেন্স অনুযায়ী বুঝলে অনেক সহজ. আই নো প্রিপোজিশনের ডিফারেন্ট ইউজেস আছে, বাট যদি আমরা সেটাকে সেন্স অনুযায়ী মনে রাখি, দ্যাট উইল বিকাম ভেরি ইজি, আই বিলিভ. সো লেটস কন্টিনিউ. আই থিঙ্ক ইউ উইল গেট সাম নিউ এলিমেন্টস. সো লেটস স্টার্ট. প্রথমেই শুরু করি তিনটে কমন প্রিপোজিশন দিয়ে. ইন, অন, অ্যাট. হ্যাঁ, সো প্রথমে আমরা ইনের ব্যবহার বুঝি. ইন মানে আমরা জানি যে মধ্যে. অ্যাকচুয়ালি ইন মানে এনক্লোজড ওয়েতে বোঝায়. এনক্লোজড মানে আবদ্ধ সেন্সে. কিরকম? আমি যদি বলি আই অ্যাম ইন মাই হাউস নাও, তো আমি আমার ঘরের মধ্যে রয়েছি. ওকে, এনক্লোজড আবদ্ধ. কিছুটা সেমি এনক্লোজড বোঝাতে পারি, যেরকম একটা উদাহরণ দিই, দ্য বটল ইজ ইন মাই হ্যান্ড. আমি পুরোটা আবদ্ধ, পুরোটা এনক্লোজড নয়, but we can say the bottle is in my hand. বোঝা গেল এনক্লোজড ব্যাপারটা? ক্লিয়ার? নেক্সট বলি ইনের আরেকটা ইউজ. আমরা জানি যে লার্জার কোনো বড় কিছুর ক্ষেত্রে, কিরকম? বড় জায়গার ক্ষেত্রে ইন বসে. গ্রামার বইতে আমরা ছোট থেকে পড়ে থাকি, কারেক্ট? আই লিভ ইন ব্যারাকপুর. অবভিয়াসলি শ্যামনগরের থেকে ব্যারাকপুর অনেক বড়. দ্যাট ইজ দ্য সাব ডিভিশন অ্যাকচুয়ালি. সো আই লিভ ইন ব্যারাকপুর. ক্লিয়ার? তো বড় জায়গার ক্ষেত্রে, এমনকি বড় সময়ের ক্ষেত্রে ইন বসে. কিরকম? বড় লং ডিউরেশন বোঝালেও ইন বসে. বিকজ আমি যদি বলি, কারণ আমরা কি জানি যে সাল বা হ্যাঁ, সালের আগে আমরা ইন বসাই, ইন 2018, ইন 2025. বাট কেন? কারণ সালটা 365 দিনের. কিন্তু যখন আমরা স্পেসিফিক ডেট ইউজ করি তখন আমরা ইন বসাই না, তখন আমরা অন বসাই. আমরা যত লার্জ থেকে স্মলের দিকে যাব, আমরা ইন, দেন অন, দেন অ্যাট. যেরকম বলি, সাপোজ আমি বলছি, টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল, যে আই কেম হিয়ার ইন 2021 অন, দেন আমি ডেটটা মেনশন করলাম, অন 3rd January at 3 PM. বোঝা গেল? সালটা বড় পিরিয়ড, সালটা 365 দিন. যখন স্পেসিফিক ডেট ইউজ করছি তার আগে অন বসাচ্ছি, অ্যাট একদম টাইমের আগে বসাচ্ছি. তো আমরা লার্জ থেকে একদম ছোট দিকে গেলাম. এই যে একটা ফর্মুলা স্ট্রাকচার, এটা হয়তো অনেকেই বলবেন এইভাবে. ক্লিয়ার? বোঝা গেল ইনের ব্যবহার? বেসিক ইনের ব্যবহার এইটুকুই. সো ইনের ব্যবহার হয়ে গেল, ইনের ব্যবহার আমরা বুঝতে পারলাম. এবার ফিরে আসি অনে. বেসিক অনের যে ব্যবহার সেটা হলো হচ্ছে সারফেস. দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, অন মাই পাম. অর আই ক্যান সে দ্য পেন ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল বিকজ টাচ করে আছে, সারফেস. ক্লিয়ার? দ্যাট ইজ বেসিক অনের ফার্স্ট ব্যবহার. সেকেন্ড কি? স্পেসিফিক ডেজ অর ডেট, তার আগে অন বসে. আমরা সবাই জানি স্পেসিফিক ডেট বা ডেজের আগে অন বসে. কারেক্ট? থার্ড থিং, যেটা একটু আনকমন বাট আই থিঙ্ক আমরা জানি, আমরা স্পেসিফিক কিছু লিম্বস বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি. আই এম ওয়্যারিং আ ওয়াচ অন মাই রিস্ট, অন মাই রিস্ট. সো আর কি বলতে পারি? I am wearing the ring on my finger, on my ring finger. Clear? তো স্পেসিফিক কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও আমরা কিন্তু অন ব্যবহার করি. এটুকু বোঝা গেল? অনের আরেকটা ইউজ আছে. অন মানে কোনো কিছু অ্যাক্টিভ বোঝানো হয়. হ্যাঁ, অ্যাক্টিভ. কিরকম অ্যাক্টিভ? আমরা সবাই সিনেমা দেখি, পুরোনো দিনের সিনেমাতে আরো বেশি ইউজ হয় ব্যাপারটা. একটু ডেসক্রাইব করে বলি. কোনো ডাক্তার অপারেশন করছে, অপারেশন থিয়েটারের বাইরে এসে বলে দ্য পেশেন্ট ইজ নো মোর. তাই তো? অ্যাকচুয়ালি যখন অপারেশন থিয়েটারের বাইরে যখন আমরা দেখি, একটা সবুজ আলো জ্বলে, একটা লাল আলো জ্বলে. সবুজ আলো মানে অপারেশন হচ্ছে, কারেক্ট? মানে অপারেশন তখন অনগোয়িং, দ্যাট ওয়াজ অ্যাক্টিভ, কারেক্ট? সো তখন অন. তো আমি যদি বলি দ্য অপারেশন ইজ অন, মানে অপারেশন হচ্ছে. অন মানে কন্টিনিউ সেন্সে বোঝানো হয়. দেখবে অনেক ইনস্টিটিউশনের বাইরে লেখা থাকে দ্য রেজিস্ট্রেশন ইজ অন, হায়ারিং ইজ অন, মানে কি হায়ারিং চলছে. ঠিক আছে? এর সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি. একটা ফ্রেজ আমরা ইউজ করে থাকি, অন অ্যান্ড অন.
ইউ আর টকিং অন অ্যান্ড অন, তুই কন্টিনিউ কথা বলে যাচ্ছিস, অন অ্যান্ড অন এটাও ইউজ হয়, ঠিক আছে। তো যদিও স্কুল লেভেলে আমরা পাবো না অন অ্যান্ড অন এই ইউজগুলো, বাট স্টিল উই শুড নো। বোঝা গেল অন মানে অ্যাক্টিভ সেন্সেও বোঝানো হয়। ইয়েস আই এম অন, ইউ ক্যান গিভ মি এনি অ্যাসাইনমেন্ট, আই এম অন, ইট মিনস আই এম অ্যাক্টিভ, আই এম রেডি। ক্লিয়ার করতে পেরেছি অনের ব্যবহার, এইটা গেল অন। নেক্সট আসি অ্যাট। ইন বুঝলাম, অন বুঝলাম, অ্যাটে আসছি। অ্যাট, অ্যাট সবসময় স্মল অ্যান্ড স্পেসিফিক, দুটো টার্ম মনে রাখবে। স্মল অ্যান্ড স্পেসিফিক মানে নির্দিষ্ট, ছোট এবং নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আমি যদি বলি তোমাদের উদ্দেশ্যে বলি মিট মি অ্যাট দ্য পার্ক, আর যদি বলি মিট মি ইন দ্য পার্ক, দুটো ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স আছে? সেন্সে আছে। মিট মি অ্যাট দ্য পার্ক মিনস আমি পার্কে, স্পেসিফিক্যালি পার্কের কথাই বলছি, আর মিট মি ইন দ্য পার্ক মানে আমি পার্কের এনিওয়্যার উই ক্যান মিট, এনিওয়্যার। ক্লিয়ার? পার্ক অনেক বড়, এনিওয়্যার উই ক্যান মিট। বাট যখন আমি বলছি মিট মি অ্যাট দ্য পার্ক মিনস আমি ইন্ডিকেট করছি কোন স্পেসিফিক এরিয়া অফ দ্য পার্ক। ক্লিয়ার করতে পেরেছি? হি ইজ অ্যাট অফিস, অ্যাট রুম মিনস আমি স্পেসিফিক্যালি সেই রুমের কথা বলছি। আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য ডোর। ক্লিয়ার? আমি স্পেসিফিক্যালি ডোরের কাছেই ওয়েট করছি, আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাট এর মেইন সেন্স। কি বললাম? স্মল অ্যান্ড স্পেসিফিক। অনের ক্ষেত্রে তো বলে দিলাম, ইনের কথাও বললাম, ইন এনক্লোজড ওয়েতে, বিগার সেন্সে। অ্যাট এর আরেকটা মানেও জানি, দিক বোঝায়, অ্যাট নর্থ, অ্যাট ইস্ট, এটা আমরা বেসিক জানি। ক্লিয়ার? এইটুখানি বোঝা গেল। অ্যাট নুন, নুনের আগে স্পেসিফিক্যালি অ্যাড বসে, নাইটের আগে স্পেসিফিক্যালি অ্যাড বসে। ক্লিয়ার? আরেকটা জিনিস বলি, অনেকে ইউজ করে অ্যাট দ্য উইকেন্ড, আবার অনেকে ইউজ করে অন দ্য উইকেন্ড বা অন উইকেন্ড, রাইট? সো অ্যাকচুয়ালি দুটোই ঠিক, বাট যখন আমরা উইকেন্ডের আগে অন বসাচ্ছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমেরিকান। ওকে, হ্যাঁ, দ্যাট ইজ আমেরিকান। আর যখন আমরা যখন অ্যাট বসাই দ্যাট ইজ ব্রিটিশ। এটুখানি ক্লিয়ার। সানরাইজের আগে আমরা অ্যাট বসাই, অ্যাট সানরাইজ। স্পেসিফিক ইভেন্ট, স্পেসিফিক ইভেন্ট মাথায় রাখবে। কিরকম? নির্দিষ্ট করে কোনো ইভেন্টের নাম। আই ওয়াজ অ্যাট রামনবমী র্যালি, বোঝা গেল আমি রামনবমী র্যালিতে ছিলাম। স্পেসিফিক, তুই কোথায় ছিলিস? আমি রামনবমী র্যালিতে ছিলাম। ক্লিয়ার? আই ওয়াজ অ্যাট মাই শুট, আমি শুটে ছিলাম, মানে শুট করতে গেছিলাম। ঠিক আছে? স্পেসিফিক ইভেন্টের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। এটুখানি বোঝা গেল। আরেকবার একটুখানি রিভাইজ করে দিচ্ছি। ইন বিগার সেন্সে, অন একটু ছোট সেন্সে বোঝায়, অ্যাট আরো স্মল অ্যান্ড স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝায়। ইন বড় জায়গা, কোনো লার্জার টাইম ডিউরেশন যেমন ইয়ার। অন একটু ছোট, মানে স্পেসিফিক কোনো ডেটের আগে অন বসে, ছোট জায়গার উপরে টাচ করা অন বসে। কিন্তু অ্যাট ভেরি স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে অ্যাট বসে, এবং স্পেসিফিক অ্যান্ড স্মল নির্দিষ্ট করে বোঝায় অ্যাট। এটুখানি ক্লিয়ার। একটা এক্সেপশন বলবো এখন, যে জায়গাগুলোতে আমরা মিস্টেক করি, এখন যেটা বলছি এক্সেপশন। আই রিড দ্য নিউজ ইন দ্য পেপার। আরেকটা বলছি, আই রিড দ্য নিউজ অন ইন্টারনেট। এবার প্রশ্ন জানতে পারে, ইন দ্য পেপারটা আমরা বুঝলাম, পেপারের মধ্যে থেকে পেয়েছি কোনো একটা নিউজ, আমরা এখানে ইন ইউজ করেছি, ঠিক আছে, লজিক্যালি কারেক্ট কোথাও না কোথাও, ঠিক আছে। কিন্তু অন দ্য ইন্টারনেট এইটা আবার কিরকম? ইন্টারনেটের উপরে পেয়েছি না, খাতায় লিখে রাখবে স্পেসিফিক্যালি যে ই মিডিয়া, ই মিডিয়ার মধ্যে কি কি পড়তে পারে, বা কোনো ইলেকট্রনিক গেজেটস, এবং সেটা রিলেটেড কোনো কিছু থেকে যদি আমরা কোনো নিউজ পাই, কোনো কিছু জানতে পারি, তার আগে অন বসে। আমি যদি বলি I read the news on internet, I read the news on Twitter handle, on YouTube, on Facebook, on website, on my mobile একটা গেজেট, স্টিল অন বসবে। on PC, কম্পিউটারের কথা বলছি। সো ক্লিয়ার? তার আগে অন বসে, তাহলে বুঝলাম ইলেকট্রনিক মিডিয়ার আগে অন বসছে। আর ইন তো জানি, ইন দ্য পেপার অর সামওয়্যার এলস, ঠিক আছে। তো অন ইলেকট্রনিক মিডিয়ার আগে বসে, দিস ইজ ইউ ক্যান সে কাইন্ড অফ অ্যান এক্সেপশন, বাট মনে রাখতে হবে, ঠিক আছে। যে কোনো ইলেকট্রনিক মিডিয়া, ওয়েবসাইট হতে পারে, কম্পিউটার হতে পারে, তার আগে অন বসবে। ইন, অ্যাট, অন, তিনটের কনফিউশন আই বিলিভ ক্লিয়ার, এবং কিছু নতুন জানা গেল। আরেকটা কনফিউজিং পেয়ার নিয়ে আলোচনা করব, ফর ভার্সেস সিন্স। হ্যাঁ, ফর ভার্সেস সিন্স। সিন্স মানে অ্যাকচুয়ালি আমরা একটু ভুল বুঝে থাকি, অনেকে ভাবে যে অনেক পুরনো সময় বোঝানোর জন্য সিন্স ইউজ করা হয় না। সিন্স স্পেসিফিক্যালি, সিন্সের মানে হলো স্টার্টিং পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট। আমি যদি বলি
উই হ্যাভ বিন ফ্রেন্ড সিন্স চাইল্ডহুড, মানে কি আমরা ছোটবেলা থেকে বন্ধু। সিন্স ইয়েস্টারডে হি ওয়াজ নট অ্যাক্টিভ, ওকে, কালকে থেকেই সে অ্যাক্টিভ ছিল না, কালকে থেকেই মানে কি কালটা ছিল স্টার্টিং পয়েন্ট, ওকে। তো সিন্স মানে বুঝতে হবে, সিন্স হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বোঝা গেল? সিন্স মানে থেকে নয়, সিন্স মানে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হিসেবে মাথায় রাখবে একদম, স্টার্টিং পয়েন্ট মানে সিন্স। আর কি সিন্সের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে পারপাস, আই মিন নট পারপাস, অ্যাকচুয়ালি রিজন। কিরকম? সিন্স ইট ওয়াজ রেইনিং আউটসাইড আই ওয়াজ নট এবল টু কাম, যেহেতু মানে কারণবশত, যখনই কোনো কারণ মেনশন করবো না সিন্স কথাটা মেনশন করতে পারি। সিন্স ইট ওয়াজ রেইনিং আউটসাইড, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আমি আসতে পারিনি। সিন্স আই ওয়াজ নট ওয়েল আই মিসড দ্য ক্লাস, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না আমি ক্লাসটা মিস করি। তো সিন্সের আমরা কি দুটো ইউজ পেলাম? মেন ইউজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সিন্স চাইল্ডহুড, সিন্স দিয়ে যে কোনো স্টার্টিং পয়েন্টকে আমরা বলতে পারি, ঠিক আছে? সিন্স ইয়েস্টারডে মাই মম ইজ নট ওয়েল, বোঝা গেল? মানে কালকে থেকে, কালকে থেকে মানে কালটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, থেকে কথাটা মাথায় রাখবে না, তাহলে ফ্রম চলে আসবে না। সিন্স স্টার্টিং পয়েন্ট মানে সিন্স, সিন্স চাইল্ডহুড হি ইউজ টু বি জেলাস উইথ মি, ওকে, এরকম। তো সিন্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে ছোট থেকেই, ক্লিয়ার? এটা একটা বললাম। আর সিন্স হচ্ছে ফর রিজন, সিন্স ইট ওয়াজ রেইনিং আউটসাইড, সিন্স আই ওয়াজ নট ওয়েল, সিন্স মাই হেলথ ওয়াজ নট ভেরি মাচ সাপোর্টিং মি। তো এরকম অনেক কিছু বলতে পারি। সিন্স মানে রিজন এবং স্টার্টিং পয়েন্ট, এটা ক্লিয়ার হলো। এবার আসি ফর। ফর ফর খুব ইজি। ফর হচ্ছে টাইম ডিউরেশন বোঝায়, ডিউরেশন। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে কাজ করছি। সিন্স 3 আওয়ার্স হয় না, অনেক জায়গায় আমি দেখেছি সিন্সকে অনেক পুরনো সময় ধরে বোঝায়, যে পুরনো সময় মানে সিন্স আসবে, একদমই না। সিন্স মানে স্টার্টিং পয়েন্ট, ব্যাস এইটুকুনি মাথায় রাখতে হবে। সিন্স মানে স্টার্টিং পয়েন্ট। তো ফর ডিউরেশন বোঝায়, ফর 3 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 ডেজ, আমি 3 দিন ধরে কাজ করছি, এটা ফর। কারোর জন্য রিসিপিয়েন্ট, ফর দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর হিম। কিংবা কোনো কিছুর উদ্দেশ্য হলেও ফর হয়। দ্য বটল ইজ ফর ড্রিঙ্কিং ওয়াটার, বোঝা গেল? সিম্পল, দ্য বটল ইজ ফর ড্রিঙ্কিং ওয়াটার, দ্য কাপ ইজ ফর টেকিং টি, কাপটা চা খাওয়ার জন্য, তো ফর টেকিং টি। তো কিছু জন্য, এবং জন্য তো বললাম জন্য, তার জন্য ফর। আর কি বললাম? টাইম ডিউরেশন, 3 ঘন্টা ধরে, থেকে, হইতে, যাবত, এই শব্দগুলো যেখানে আসবে, ধরে, থেকে, হইতে, যাবত, ফর। এটুকুনি ক্লিয়ার? আরো দুটো সেন্স আছে ফরের, হ্যাঁ, একটা বলি, খুব কমন। কোনো আইন পাস হলো সাপোজ, তো কেউ পক্ষে থাকে কেউ বিপক্ষে থাকে, হ্যাঁ, পক্ষে থাকা তাকেও ফর বলা হয়। কিরকম? আই অ্যাম ফর দিস ল। ডিবেটে দুটো হয়, একটা ফর হয় একটা অ্যাগেনস্ট হয়। আমি কারোর পক্ষে থাকছি কারোর বিপক্ষে থাকছি। আই অ্যাম ফর বিজেপি আইডিওলজি, মিনস ইউ আর সাপোর্টিং অ্যাকচুয়ালি। তো ফর বোঝাচ্ছে সাপোর্টিং, এই সেন্সে, ক্লিয়ার? আরেকটা হয় এক্সচেঞ্জ। আই বট দিস পেন ফর 20 rupees. I bought this bottle for 200 rupees. Clear? So এটা ছিল হচ্ছে সিন্স আর ফর। আবার একটুখানি রিভাইজ করে দিচ্ছি এই ক্ষেত্রে। সিন্স স্টার্টিং পয়েন্ট বোঝায় এবং রিজন বোঝায়। স্টার্টিং পয়েন্ট মানে আমি কি বললাম? ছোট থেকে, সিন্স চাইল্ডহুড, ঠিক আছে? বাল্যকাল থেকে, সিন্স বয়হুড উই ইউজ টু ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। ছোট মানে বাল্যকাল থেকে আমরা এরকম অ্যাক্টিভিটি করতাম, ওকে? তো সিন্স মানে থেকে নয়, সিন্স মানে কোনো স্টার্টিং পয়েন্ট বোঝায়, তো থেকে কনসেপ্টটা মাথায় আনবে না সিন্স মানে। আর ফর হচ্ছে শর্ট টাইম ডিউরেশনের জন্য বললাম ফর বসে না, শর্ট টাইম ডিউরেশন, টাইম ডিউরেশনের জন্য ফর বসে 3 ঘন্টা ধরে, মানে ধরে থেকে হইতে যাবো, এই 4টে সেন্সে। আর কোথায় আসে ফর? কারোর জন্য বা কোনো কিছুর উদ্দেশ্য বোঝালে ফর বসে। যদি এই বোতলটার উদ্দেশ্য কি জল খাওয়া, দ্য বটল ইজ ফর ড্রিঙ্কিং ওয়াটার, এটা বোঝালে ফর বসে। আর কিছু জন্য ফর বসে, কারোর পক্ষে থাকলে ফর বসে, ওকে? দেন আরেকটা মানে আরেকটা জন্য ফর বসে, এক্সচেঞ্জ বললাম। এক্সচেঞ্জ বলতে কোনো কিছু বিনিময়, কোনো কিছু কেনা, ওকে? আই বট দিস বটল ফর 200 rupees, বা আমরা অনেক কিছু আরো বলতে পারি, ক্লিয়ার? এটা ছিল হচ্ছে ফর আর সিন্সের। নেক্সট চলে আসি আরেকটা ইন্টারেস্টিং পেয়ার, দ্যাট ইজ ওভার অ্যান্ড অ্যাবভ। মানে একসাথে বলছি না, ওভার অ্যান্ড অ্যাবভ একটা টার্ম হয়, মানে ওভার ভার্সেস অ্যাবভ। খুব ইন্টারেস্টিং হবে ওভার ভার্সেস অ্যাবভ। অনেকের কাছে অনেক তথ্য আনকমন ওভার আর অ্যাবভ নিয়ে। তো শুরু করা যাক। সো ওভার আর অ্যাবভের যে মেইন পার্থক্য, আচ্ছা পার্থক্য বলার আগে ওভারটা বলি। ওভার বোঝায় ডিরেক্টলি অন দ্য টপ অফ, একদম ঠিক মাথার উপরে আছে, সাপোজ একদম মাথার উপরে, সেটাকেই আমরা ওভার বলতে পারি। ডিরেক্টলি অন দ্য টপ অফ, লিখে রাখবে কোথাও, ডিরেক্টলি অন দ্য টপ অফ, সেটা হচ্ছে ওভার। আরেকটা প্রাইমারি সেন্স আছে ওভারে, সেটা খুব ইম্পর্টেন্ট।
ওভার যে সেন্স, সেটা কোনো কিছু উপরে কভার করে থাকা সেন্সও বোঝা নয়, কভার করে থাকা। হ্যাঁ, সাপোজ আমার মাথাটা কিছু কভার করা আছে, সেই কভার করা সেন্সেও আমরা ওভার কথাটা ইউজ করি। আর ডিরেক্টলি একদম টপে আছে সেই সেন্সও আমরা ওভার কথাটা ইউজ করতে পারি। ওভার মানে তো বললাম, এবার কিছু উদাহরণে আসা যাক। একদম ডিরেক্ট মাথার উপর থাকলে সেটাকে আমরা বলছি ওভার, কিংবা কোনো কিছু কভার সেন্সে বোঝালে যেরকমটা বললাম। একটা উদাহরণ দিই, দ্য রকেট, আমরা বলতেই পারি দ্য রকেট ফ্লিউ ওভার দ্য সিটি, আমরা বলতে পারি যুদ্ধের পরিবেশ। দ্য রকেট ফ্লিউ ওভার দ্য তেলাভিভ, রাজধানী। তো রকেট তেলাভিভের উপর থেকে উড়ে গেছে, ঠিক আছে। দ্য প্লেন বা দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য স্কাই, ঠিক আছে। ওভার দ্য ক্লাউডস হতেই পারে, তো ক্লাউডের ঠিক ডিরেক্ট ওপরে প্লেনটা, এটা বোঝাচ্ছে। আর কভার সেন্সে উদাহরণ দিই, কভার সেন্সে হতে পারে, সাপোজ আমি এখানটা কিছু দিয়ে ঢেকে দিলাম, দ্য ক্লোথ ইজ ওভার দ্য কপি, দ্য ক্লোথ মানে কাপড়টা, ইজ ওভার দ্য কপি হতে পারে। আরেকটা বলি কভার সেন্সে, আমরা যখন আমব্রেলা নিই, আমব্রেলাটা যখন ধরি মাথাটা তো কভার করে রাখি, নয়তো তো বৃষ্টি পড়বে। আমি বলতেই পারি হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, বিকজ আমব্রেলাটা কভার করে থাকে। বোঝা গেল তাহলে কোথায় কোথায় আমরা কভার কথাটা ইউজ করছি। ওকে, হি ইউজড দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ হেড, হি ইউজড দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ হেড মানে সে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মাথা মুড়ি দিয়ে রেখেছে, মাথা মুড়ি দিয়ে রেখেছে, কভার করে রেখেছে। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওভার বসে। তো বললাম ডিরেক্টলি টপ বোঝালে ওভার বসে, এবং কোনো কিছু কভার করা সেন্সে ওভার বসে। এটুখানি ক্লিয়ার। সাম অফ দ্য কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, এই যে সাপোজ ক্লাউড, এটা ওপর থেকে উড়ে গেল, সো ফ্লাই অ্যাক্রস এই সেন্সও বোঝানো হয়, কোনো কিছুর ওপর থেকে উড়ে গেল এই সেন্সেও বোঝানো হয়। যেরকম বলতে পারি আমরা বার্ডস ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, ক্লাউডসের উপরে তো বার্ডটা থেমে থাকবে না, উড়ে যাবে, ফ্লিউ ওভার দ্য ক্লাউডস। তো এখানে দুরকম সেন্স হতে পারে, যে একদম ঠিক টপে উঠছে কিংবা উড়ে যাচ্ছে। তো তার জন্যই বললাম যে ওপর থেকে উড়ে যাওয়া, মুভমেন্ট, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওভার বসাই কিছু ক্ষেত্রে। এটাই ছিল হচ্ছে অলমোস্ট ওভারের কেস। তো আমরা আরেকটুখানি বলে রাখি যে ওভার মানে ডিরেক্টলি টপ বোঝায়, কভার করা সেন্সে বোঝায়, অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়াও বোঝায়, মানে এক পার থেকে আরেক পার। একটু মনে করে দেখতে গেলে আমরা বলি ওভার ব্রিজ, কেন ওভার ব্রিজের দুটো কানেকশন, যে কানেকশন সেটা এপার আর ওপারে থাকে, ওপর থেকে ব্রিজটা থাকে, ওভার ব্রিজ। এমনকি কভার সেন্সেও বোঝানো হয়, কভার করা সেন্সেও বোঝানো হয়। ক্লিয়ার হয়েছে? আরেকটা বোঝানো হয় সুপিরিয়রিটি বোঝালে, আমরা বলতেই পারি শি প্রিসাইডস ওভার দ্য কমিটি, খুব ইম্পর্টেন্ট কিন্তু সুপিরিয়রিটি, তা সে কমিটিটাকে কন্ট্রোল করে, শি প্রিসাইডস ওভার দ্য কমিটি, ঠিক আছে। তো এই সেন্সও কিন্তু আমরা ওভার কথাটা ইউজ করতে পারি। আরেকটা সেন্স আছে ওভারের, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে এই সেন্সটা। ওভার কোনো একটা বিষয়বস্তুকে ঘিরে যদি আমরা কিছুটা সময় যাপন করি, সাপোজ এক কাপ কফি নিলাম, 1 ঘন্টা ডিসকাশন করলাম, তো একটা কফির কাপকে ঘিরে কিন্তু আমরা ডিসকাশনটা চলছে। তো যখন আমরা কোনো ডিউরেশন কোনো একটা সাবজেক্ট ম্যাটারকে ঘিরে চলছে, তো সেই সাবজেক্ট ম্যাটারটার আগে বা সেই অবজেক্টটার আগে, সেই জিনিসটার আগে আমরা কি বসাবো? ওভার বসাবো। সাপোজ বলছি উই হ্যাড আ স্ট্রং ডিসকাশন ওভার আ কফি। ওকে, আই হ্যাড আ স্ট্রং ডিসকাশন ওভার দ্য ফোন, ফোনকে ঘিরে কিন্তু কথাবার্তাটা হয়েছে, চাকে ঘিরে কিন্তু ডিসকাশনটা হয়েছে, চায় পে চর্চা, চাকে ঘিরে চর্চাটা হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? দুটো উদাহরণ। আরেকটা সেন্সে ওভার কথাটা ইউজ হয় কোনো কিছুর থেকে বেশি, স্পেসিফিক কোনো নিউমেরিক সংখ্যা কিংবা এজ, বয়স। যেরকম লিখতেই পারি আমরা যে উই ওয়ন্ট অ্যালাউ ওভার 50 ইয়ার্স, আমরা 50 বছরের লোককে অ্যালাউ করি না, সাপোজ। ঠিক আছে, আমরা লিখতে পারি, আমরা বলতে পারি। আর কি, ইউ নিড টু বি ওভার 3 ইয়ার্স টু রাইড ইন অন দিস সাইকেল। ঠিক আছে, আমরা বলতে পারি তোমার অ্যাটলিস্ট 3 বছরের বড় হওয়া উচিত এই সাইকেলে রাইড করার জন্য। ক্লিয়ার? তো দিজ আর অল দ্য ইউজেস অফ। অ্যাবভ, অ্যাবভ কথাটা কোথায় ইউজ হয়? একটু আলাদা। অ্যাবভ অ্যাকচুয়ালি ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, বাট দ্য ডিফারেন্স ইজ অ্যাবভ কম্প্যারিজন করে। কি করে? অ্যাবভ কম্প্যারিজন করে, কোন জিনিসের থেকে কতটা উপরে, সেই সেন্সটাকে অ্যাবভ বলা হয়। সাপোজ আমি বলতেই পারি যে দ্য পেন ইজ অ্যাবভ মাই হ্যান্ড। ক্লিয়ার? আমরা এটা বলতে পারি। দ্য কপি ইজ অ্যাবভ দ্য টেবল। সো আমি কি বলছি? বাট দ্য পেন ইজ অ্যাবভ দ্য টেবল। তো আমি কিন্তু টেবিলের থেকে ওপরে এই ব্যাপারটা মেনশন করছি, শুধু ওপরে বলছি না, টেবিলের থেকে ওপরে বলছি। তো দিস কম্প্যারিজন, সো দিস কম্প্যারিজন উইল বি দেয়ার, সেখানে থাকবে। তো অ্যাবভের ক্ষেত্রে কম্প্যারিজনটা মাস্ট। ক্লিয়ার করতে পেরেছি? তো এইখানেই অ্যাবভের মেন ফান্ডা। ওভারের ক্ষেত্রে কম্প্যারিজন নয়, কভার করা সেন্সে ওপর থেকে যাচ্ছে সেরকম বোঝালেন, ডিরেক্টলি টপে থাকলে ওভার হয়। কিন্তু অ্যাবভ টপেই থাকে, কিন্তু কম্প্যারিজন, দুটো জিনিসের কথা বলছি এখানে। ক্লিয়ার করতে পেরেছি? মোস্টলি সেখানেই হবে। অ্যাবভের ক্ষেত্রে কন্ট্যাক্ট হতেও পারে, নাও হতে পারে, মানে টাচ করতেও পারে, নাও করতে পারে। আমি যদি বলি দ্য লাইট অ্যাবভ দ্য টেবল,
ওকে, এটা একটা অ্যাবভের উদাহরণ, দ্য লাইট অ্যাবভ দ্য টেবিল, কারণ আমি টেবিলটা মেনশন করছি, শুধু লাইটটা বললে আমি অ্যাবভ নাও ইউজ করতে পারতাম, কারণ টেবিল আর লাইট দুটো একসাথে মেনশন করলাম। ক্লিয়ার হয়েছে? দ্য, এবার একটা একটুখানি ব্যাপারে আসি। আমি যদি বলি দ্য এরোপ্লেন ফ্লিউ অ্যাবভ দ্য ক্লাউডস, দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, অ্যাকচুয়ালি দুটোই ঠিক। যখন আমি বলছি দ্য এরোপ্লেন ফ্লিউ অ্যাবভ দ্য ক্লাউডস, ইট মিনস আমি তার লেভেলটাকে বোঝাচ্ছি, লেভেলটা ক্লাউডসের ওপরে তুলনা করছে, ক্লাউডসের ওপরে ভাসছে। কিন্তু যখন বলছি দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, ওভার বলতে বোঝাচ্ছে যে ক্লাউডসটাকে হয়তো ঢেকে আছে, কভার করে আছে, বিকজ ওভার। ক্লিয়ার করতে পেরেছি? সো এই ডিফারেন্সগুলো এই সেন্স অনুযায়ী আমাদেরকে বুঝতে হয়। একটা উদাহরণ দিই, এই যে আমি বারবার কম্প্যারিজন করছি যে অ্যাবভ মানে একটা লেভেল বোঝায়, কোনো কিছু একটা তুলনা বোঝায় বললাম, অ্যাবভ মানে লেভেলও বোঝায়। আমরা বলতেই পারি দ্য রাইজ অফ ওয়াটার ইজ অ্যাবভ দ্য সি লেভেল, সমুদ্র লেভেলের উপরে উঠে এসেছে, দ্য রাইজ অফ ওয়াটার ইজ অ্যাবভ দ্য সি লেভেল। ক্লিয়ার? তো সেই লেভেল বা সেই স্তরটাকে বোঝানো হয়। অ্যাবভ কিন্তু সুপিরিয়রিটিকেও মেনশন করে বোঝানো হয়। কেউ আমার উপরে আছে, আমার উপরে কোনো অফিসার আছে, আমি বলতে পারি যে দ্য অফিসার অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, আমার উপরে যে অফিসারটা সে খুব স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট। দ্য অফিসার অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, দ্য টিচার অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, মানে যে আমার উপর যে টিচার আছে সে খুব স্ট্রিক্ট। ওকে, দ্য ম্যানেজমেন্ট অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, এগুলো আমরা বলতে পারি। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? লেভেল বোঝালে অ্যাবভ, লেভেল বা স্তর বা তুলনা বোঝালে অ্যাবভ, আর ওভার মানে কি কভার, ওভার হচ্ছে কভার সেন্সে বোঝালে, কভারিং সেন্সে বোঝালে, ডিরেক্ট টপে বোঝালে হচ্ছে ওভার। এটুকুনি আমাদের ক্লিয়ার। ওভার আরেকটা আরো বললাম যে, আমি যদি উদাহরণ দিই, দ্য পপুলেশন ওভার 1 মিলিয়ন, এটা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে। তো সংখ্যার ক্ষেত্রে কিন্তু ওভার ইউজ হয়, মাথায় রাখতে হবে, সংখ্যার ক্ষেত্রে ওভার ইউজ হয়, এজের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি, আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি আমি, যখন আমি বলি না কম্প্যারিজন, তখন অ্যাবভ কিংবা কোনো লেভেল বোঝালে, লেভেল বা স্তর বোঝালে অ্যাবভ। আমি যদি বলি হিজ পারফরমেন্স ওয়াজ অ্যাবভ দ্য, যদি বলি আমি হিজ পারফরমেন্স আর অ্যাবভ অ্যাভারেজ, তো অ্যাভারেজ স্তরের একটু ওপরে, অ্যাবভ অ্যাভারেজ মানে কি আমি তার স্তরটাকে বোঝাচ্ছি, তার লেভেলটাকে বোঝাচ্ছি। ওকে, তো স্তর, কম্প্যারিজন, লেভেল, সে স্ট্যাটাসে হতে পারে, তার জন্য অ্যাবভ। ক্লিয়ার করতে পেরেছি? বাট ওভারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো লেভেল, স্তর বা কম্প্যারিজন থাকে না। আশা করি অনেকটা ক্লিয়ার। তো সবসময় মাথায় রাখবে যে ওভার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়, এজের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু অ্যাবভ, লেভেল, স্তর এগুলোর ক্ষেত্রে ইউজ হয়। ক্লিয়ার? দেয়ার ইজ অলসো অ্যানাদার টার্ম, সেটা হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবভ। এর মানে কি? ওভার অ্যান্ড অ্যাবভ মিনস যখন এক্সপেকটেশনের বাইরে কোনো কিছু হয়ে যায়, আমি যেটা এক্সপেক্ট করিনি তার বাইরে যদি হয়ে যায় আনএক্সপেক্টেডলি, ইন এ গুড সেন্স, তখন ওভার অ্যান্ড অ্যাবভ। ক্লিয়ার? আমি যদি বলি ওর কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য প্রজেক্ট ইজ ওভার অ্যান্ড অ্যাবভ দ্যাট অফ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, তো ওভার অ্যান্ড অ্যাবভ মানে কি? যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে বেশি সে কন্ট্রিবিউট করেছে, তার জন্য এখানে ওভার অ্যান্ড অ্যাবভ কথাটা ইউজ করা হলো। ক্লিয়ার? ওভার অ্যান্ড অ্যাবভ কখন ইউজ হয়? যখন কন্ট্রিবিউশন বা কোনো কিছুই এক্সপেকটেশনের বাইরে গিয়ে আরো বেশি করে হয়, দ্যাট ইজ ওভার অ্যান্ড অ্যাবভ। ক্লিয়ার? তো ওভার, অ্যাবভ আর ওভার অ্যান্ড অ্যাবভ একটা সিঙ্গেল টার্ম, তো বোঝা গেল। এখন আসছি আন্ডার অ্যান্ড বেলো, এর মানে কি? আচ্ছা, আন্ডার কথা মানে হচ্ছে, আন্ডার মানে হচ্ছে ডিরেক্টলি, ডিরেক্টলি বেলো, ঠিক নিচে। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবল, টেবিলের ঠিক নিচে। তো এই ক্ষেত্রে হচ্ছে আন্ডার। ডিরেক্টলি বেলো মানে হচ্ছে আন্ডার, আমরা আন্ডারের পাশে লিখে রাখতে পারি ডিরেক্টলি বেলো। ওকে, কোন নির্দিষ্ট কোনো স্পেসিফিক এজের নিচে বোঝানো আন্ডার বলা হয়। আমরা এমনি আন্ডার এজ বলে থাকি, আন্ডার এজ কথাটা আমরা ইউজ করে থাকি, কারেক্ট? তো এটা মাথায় রাখতে হবে। আমি যদি বলি আই নিড আন্ডার 100 পিপল টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, এরকম কিছু বলতে পারি আমরা। আমরা বলতে পারি আই নিড সাম মেম্বার্স আন্ডার 10 ইয়ার্স, মানে আমার কিছু মেম্বার প্রয়োজন 10 বছরের নিচে, তার জন্য কিন্তু আমরা আন্ডার কথাটা ইউজ করি। সো এক্সাম্পল গুলো দিয়ে মনে রাখবে এবং এক্সাম্পল গুলো নিজে বানানো ট্রাই করতে হবে প্রত্যেক মুহূর্তে। এমনকি লোয়ার স্টেটাস, মাইন্ড ইট, লোয়ার স্টেটাস বোঝালেও কিন্তু আন্ডার কথাটা ইউজ হয়। যেরকম আমরা বলতে পারি মানে লোয়ার স্টেটাস বলতে কোনো স্টেটাস সেই গরিবি টরিবি বলছি না, লোয়ার স্টেটাস বলতে আমরা কারোর অধীনে বা আমরা কোনো আইনের আওতায় পড়ছি। আমরা যদি বলি উই আর আন্ডার দ্য সেকশন অফ 144, আমরা 144 ধারার আন্ডারে। উই আর আন্ডার দ্য ল, দ্য ম্যাটার ইজ আন্ডার জুডিশিয়ারি, বলে না নেতারা এইসব শব্দগুলো, দ্য ম্যাটার ইজ আন্ডার জুডিশিয়ারি, আন্ডার সাবজুডিস, এরকম সব শব্দগুলো বলে না নেতারা। তো এইভাবে কানেক্ট করতে হয়, তাহলে ম্যাটারটা আইনের অধীনে, স্টেটাস নয়, অ্যাকচুয়ালি আইনের অধীনে বোঝাচ্ছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার ইউজ করি। আরেকটা ক্ষেত্রে ইউজ হয় স্টেট বা অবস্থা বোঝালে, যেরকম আই অ্যাম নাও আন্ডার আ লট অফ প্রেশার, আমি এখন প্রচন্ড প্রেশারের মধ্যে আছি, মানে কি আন্ডার আ লট অফ প্রেশার। আমরা এটা বলতেই পারি যে নাও দ্য পলিটিক্স বা দ্য পলিটিশিয়ানস আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ র্যাডিক্যালাইজেশন, দ্য পলিটিশিয়ানস
আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ র্যাডিকালাইজেশন। র্যাডিকালাইজেশন মানে মৌলবাদ। সব পলিটিশিয়ান এখন মৌলবাদ, কেউ মুসলিম তত্ত্বে বিশ্বাসী, কেউ হিন্দু তত্ত্বে বিশ্বাসী। তো আমরা বলতেই পারি দ্য পলিটিশিয়ানস আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ র্যাডিকালাইজেশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অধীনে নয়, তারা সেই মেন্টাল স্টেটে রয়েছে, সেই স্টেট, সেই অবস্থায় বোঝায়, অবস্থাকে স্টেট বলা হয়। ক্লিয়ার হলো? এটা ছিল হচ্ছে আন্ডারের ইউজ। বেলো, বেলো কথার মানে কি? অ্যাবভ, অ্যাবভের অপোজিট হচ্ছে বেলো। বেলো কিন্তু লেভেল বোঝায়। যেরকম বেলো মানে সার্টেন স্ট্যান্ডার্ড বা লেভেল। আমি যদি বলি দ্য ওয়াটার ইজ, সাপোজ আমি কোনো জল দেখি বা জল পাশে আছে সেটাকে বলছি দ্য ওয়াটার ইজ বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্টের নিচে চলে গেছে, তো আমি কিন্তু ফ্রিজিং পয়েন্ট স্তরটা নিচে বলছি, তো বেলোটা কিন্তু স্তর বোঝাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আমি যদি বলি দ্য স্কোরস আর বিলো দ্য অ্যাভারেজ, আবার ওই কিন্তু এখানে স্তর বোঝাচ্ছে, তো বেলো কিন্তু স্তর বোঝায়, স্তর বোঝায় বেলো। এটুকুনি ক্লিয়ার? তো আমি যদি বলি দ্য স্কোরস বা দ্য মার্কস which you got is below the average, অ্যাভারেজের নিচে, অ্যাভারেজ একটা স্তর, ফ্রিজিং পয়েন্ট একটু আগে বললাম সেটা একটা স্তর, তার নিচে। আর কি বলতে পারি? আমরা বলি below the horizon, হরাইজনের নিচে। আমরা বলি না the water level is below the horizon, below the sea level, অনেক কিছু বলতে পারি, কারণ এগুলো স্তর হিসেবে আমরা কল্পনা করছি। আর উপরে থাকলে above, above তো কম্প্যারিজন, স্তর বোঝায়, বলেছিলাম তো। আরেকটা ইউজ আছে বেলোর, কোনো কিছু লিস্ট করে দেওয়া রয়েছে, সেটাকেও বেলো বলা হয়। যেরকম আমি যদি কোনো মেল করছি, আমরা লিখি না যে দ্য ইনফরমেশনস আর মেনশনড বিলো, মানে কি ইনফরমেশনগুলো নিচে মেনশন করে দেওয়া আছে, তাই তো, মেনশন করে দেওয়া রয়েছে। দ্য পয়েন্টস আর মেনশনড বিলো, দ্য ইনস্ট্রাকশনস আর মেনশনড বিলো, নিচে স্তর ওয়াইজ মেনশন করে দেওয়া, তো সেখানেও কিন্তু আমরা বিলো কথাটা ইউজ করি লিস্টিং বোঝালে। ঠিক আছে? শি হিড দ্য টয় আন্ডার দ্য টেবল, সে টেবিলের নিচে একটা খেলনা লুকিয়েছিল। আরেকটা উদাহরণ, এটা হচ্ছে গেল সে আন্ডারে, এটা বিলোর উদাহরণ দিই। আই ক্যান সি দ্য টাউন below the mountain, I can see the town below the mountain, below the horizon, অনেক কিছু বলতে পারি, কারণ এটা স্তর বোঝাচ্ছে। মাউন্টেনের যে স্তর, সেই স্তরের নিচে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? মাউন্টেনের স্তর তো অনেকটা উঁচু, তার নিচে দেখতে পাচ্ছি, তো স্তর বোঝায়, বেলো অ্যাকচুয়ালি স্তর বোঝায়, আন্ডার ডিরেক্টলি নিচে বোঝায়। ক্লিয়ার করতে পেরেছি? বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আরেকটা পেয়ার নিয়ে আলোচনা করি, টু অ্যান্ড টু ওয়ার্ডস। টু অ্যান্ড টু ওয়ার্ডস, টু মানে হচ্ছে ডিরেক্টলি কোনো জায়গায় যাচ্ছি, সেখানে টু হয়। আই এম গোয়িং টু স্কুল, এটা টু। টু এর অ্যাকচুয়ালি প্রচুর ইউজ, প্রচুর, বাট আমি কয়েকটা মেনশন করছি যেগুলো আমরা ইউজ করে থাকি। বাট টুয়ার্ডস, টুয়ার্ডস মানে বেশি কিছু মনে রাখতে হয় না। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, ডিরেকশন বোঝায়। টুয়ার্ডস ডিরেকশন, আর টু হচ্ছে ডেস্টিনেশন। আমরা স্কুলে যাচ্ছি, গোয়িং টু স্কুল, হসপিটালে আছি, গোয়িং টু হসপিটাল বা গোয়িং টু দ্য হসপিটাল। ক্লিয়ার করতে পারলাম? টু এর আরো অনেক ব্যাপার আছে। কারোর প্রতি উদ্দেশ্যে টু, কারোর প্রতি, রেসিপিয়েন্ট, কারোর প্রতি। আমরা দেখবে যখন আমরা কোনো কিছু লেটার লিখি, আমরা টু করি, তার প্রতি এই মেলটা যাচ্ছে, এই লেটারটা যাচ্ছে। কিংবা গ্রিটিংস কার্ডের উপর আমরা টু লিখতাম, মনে আছে? যাকে আমরা গ্রিটিংস কার্ডটা দেবো টু লিখে, তারপর আমরা নামটা লিখতাম, তো কারোর প্রতি বোঝালেও টু বসে। ঠিক আছে? আরেকটাও বলে থাকি যে আমরা মতামত প্রকাশ করার সময়তেও কিন্তু টু ইউজ করি। অ্যাকর্ডিং টু মি, এইখানে আমরা শুধু যদি বলি টু মি, তাহলেও কিন্তু সঠিক। টু মি ইটস নট রাইট, টু মি মানে আমার মতে। ওকে, তো টু মি ইটস নট রাইট, আমরা এটাও কিন্তু রিলেশনশিপ বোঝালে টু হয়। যেরকম আমি যদি বলি আই অ্যাম অ্যান অ্যাডভাইজার টু মাই প্রেসিডেন্ট, হি ইজ অ্যান অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অ্যাডভাইজার। টু এর পর কিন্তু বলছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অ্যাডভাইজার টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, বোঝা গেল? তো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু টু বসে। টাইমের ক্ষেত্রে টু বসে, এত থেকে এত, সকাল 9টা থেকে দুপুর 3টে, ফ্রম 9 AM টু 3 PM। তো ফ্রম মানে থেকে, টু মানে হচ্ছে সেই ডিউরেশনটার মাঝে টু বসছে। ক্লিয়ার? তাহলে পারপাস, উদ্দেশ্য বোঝালে টু ইউজ হয়। শি ওয়েন্ট টু সিনেমা হল টু ওয়াচ আ মুভি, শি ওয়েন্ট টু সিনেমা হল বা শি ওয়েন্ট টু ওয়াচ আ মুভি। ঠিক আছে? তো তার উদ্দেশ্যটা কি? মুভিটাকে দেখা, সেখানেও কিন্তু টু টু বসে। কম্প্যারিজন, হ্যাঁ কম্প্যারিজন। আই প্রেফার টি টু কফি, মানে আই প্রেফার টি, আমি চা প্রেফার করি কফির থেকে, আই প্রেফার টি টু কফি। আমি কিন্তু এখানে ওভার কথা ইউজ করতে পারি, সেটাও ভুল নয়। আই প্রেফার টি ওভার কফি, মানে কফির থেকে বেশি চা প্রেফার করি, তো সেটাও ঠিক, কিন্তু টু দিয়েও কিন্তু কম্প্যারিজন বোঝায়, তার জন্য মেনশন করে দিলাম, আসতে পারে পরীক্ষায়। আই প্রেফার টি টু কফি। তো এই ছিল টু এবং টু ওয়ার্ডস। টু কিন্তু ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়, টু ড্র, টু সুইম। তো এরকম ক্ষেত্রে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো সেরকম ক্ষেত্রে সেটা কিন্তু প্রিপোজিশন নয়, মাইন্ড ইট, সেগুলো কিন্তু প্রিপোজিশন নয়, যেগুলো ইনফিনিটিভ হিসেবে ইউজ হচ্ছে। টু ইনফিনিটিভ, টু ড্র, টু সুইম, টু প্ল্যান, টু অ্যাক্ট, অনেক কিছু হতে পারে। তো টু এর পরে যেটা ভার্বের ফর্মটা ইউজ হচ্ছে, সেটা ভার্বের ফার্স্ট ফর্ম। নেক্সট আসার আগে একটা জিনিস বলে রাখি, একটা হয় টু ওয়ার্ড, আরেকটা হয় টু ওয়ার্ডস। অনেকে টু ওয়ার্ড বলে, অনেকে টু ওয়ার্ডস বলে, দুটোই ঠিক। টু ওয়ার্ডস এটা হচ্ছে ব্রিটিশ, আর শুধু টু ওয়ার্ড এটা হচ্ছে আমেরিকান। আমরা ব্রিটিশটা ফলো করি মোস্টলি, আমরা সবই ফলো করি।
তো টু ওয়ার্ডস হচ্ছে ব্রিটিশ, শুধু টু ওয়ার্ড হচ্ছে আমেরিকান। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে টু এবং টু ওয়ার্ডস। নেক্সট আসি টু আর ফ্রম। আগেই বললাম টু মানে ডেস্টিনেশন বোঝায়, কিন্তু ফ্রম মানে থেকে, এটা হচ্ছে বেসিক, আমরা জানি। ফ্রম মানে হচ্ছে থেকে বলতে কি অরিজিন বোঝায়, অরিজিন, উৎস। আর টু হচ্ছে ডেস্টিনেশন। একটা জিনিস বলে থাকি যে অফ নিয়ে আলোচনা, মানে ফ্রম নিয়ে আলোচনা হচ্ছে, তো একটা ছোট্ট উদাহরণ দিই, প্রচুর পরীক্ষায় আসে, সেটা হচ্ছে মেড অফ আর মেড ফ্রম। মেড অফ, আমি যদি বলি দ্য রিং ইজ মেড ফ্রম গোল্ড হবে নাকি মেড অফ গোল্ড হবে, এটা আমরা কি করে বুঝবো? খুব সিম্পল ছোট্ট একটা ফর্মুলা। কি ফর্মুলা? এই সোনাটাকে ভাঙার পরেও যদি আবার সোনাতে রূপান্তরিত করা যায় তাহলে মেড অফ, মানে যে জিনিস দিয়ে তৈরি আবার যদি সেই জিনিসটাকে পাওয়া যায় তাহলে অফ, মেড অফ। তাহলে এটাতে কিন্তু গোল্ড দিয়ে তৈরি, এটাকে ভাঙলে আবার গোল্ড পাওয়া যাবে। তো আমরা বলতে পারি দ্য রিং ইজ মেড অফ গোল্ড। কারেক্ট? বাট আমি যদি বলি দ্য ওয়াটার ইজ মেড অফ অক্সিজেন, হবে কি? হবে না। বা আমি যদি কোনো কিছু কেমিক্যালের কথা বলি, আমি যদি বলি সাপোজ এটা মেডিসিন, আমি যদি বলি দ্য মেডিসিন ইজ মেড অফ সোডিয়াম, তাহলে এখান থেকে আবার সোডিয়ামকে ফিরে পাওয়া যাবে? একটা ওষুধের থেকে আবার নতুন করে সোডিয়াম বা সেম ম্যাটেরিয়াল ফিরে পাওয়া যাবে? যাবে না। তো এখানে মেড ফ্রম হবে। তো মেড ফ্রম সোডিয়াম। ক্লিয়ার? যেটা ফিরে পাওয়া যাবে না, যেটা পূর্ণ অবস্থায় স্থানান্তরিত হবে না বা পরিবর্তিত হবে না, সেখানে ফ্রম, মেড ফ্রম। আর যদি পূর্ণ অবস্থায় ফিরে আনতে আমরা পারি, সেটা মেড অফ। এটাকে আমরা মেটাল, যেহেতু আমরা সোনাতে আবার পেতে পারি, সোনা ফিরে পাবো আমরা, তো সেটা হচ্ছে মেড অফ। ক্লিয়ার? প্রচুর আসে। ফ্রম মানে হচ্ছে অরিজিন, আর এখন তো একটা উদাহরণ দিলাম, উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আরেকটু উদাহরণ বলি ফ্রমের। হি ওয়াজ টায়ার্ড ফ্রম জার্নি, মানে কোনো কিছু দরুন টায়ার্ড হয়ে গেছে, দরুন, কাইন্ড অফ রিজন বলতে পারি, বা কোর্স অফ অ্যাকশন বলতে পারি। টায়ার্ড হয়েছে কেন? জার্নি, জার্নিটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন। ওকে? তো হি গট টায়ার্ড ফ্রম জার্নি। ঠিক আছে, মাথায় রাখবে। ডিস্টেন্স বোঝালে তো আমরা বললামই, ফ্রম তো জানা কথা। আমি যদি বলি মাই হাউস ইজ 5 কিলোমিটার্স ফ্রম শ্যামনগর রেলওয়ে স্টেশন, তো সেটা ডিস্টেন্সের মধ্যে পড়ে গেল। ঠিক আছে? ফ্রম, অফ, টু, আশা করি ক্লিয়ার। সো ফ্রম, টু দুটোই আশা করি ক্লিয়ার। এখন আরেকটা আরো চারটে শব্দ, মানে চারটে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনটা হচ্ছে অ্যাক্রস, অ্যালং, অ্যারাউন্ড আর থ্রু। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যালং। হ্যাঁ, অ্যালং মানে কি? অ্যালং মিন্স আ লং লাইন। আমরা এটা দিয়ে মাথায় রাখবো, একটা লম্বা লাইন, আ লং লাইন। তাহলে সহজ হয়ে যাবে ব্যাপারটা। কিভাবে বলি? আ লং লাইন কথা আমি কেন বলছি? কারণ অ্যালং এর মানে এটা। আমি যদি বলি, কিংবা প্যারালাল সেন্সও বলি না, কোনো কিছু প্যারালাল, এখানে রাস্তা আছে, প্যারালালি আমি হাঁটছি, এটাকে প্যারালাল বলে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালং কথাটা ইউজ করি। আমি যদি বলি আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য বিচ, মানে সমুদ্রের যে বিচ। আই অ্যাম প্ল্যান্টিং দ্য ট্রিজ অ্যালং দ্য রোড। বোঝা গেল? আ লং লাইন, আমি হাঁটছি বিচ জুড়ে, মানে অন লং লাইন। ক্লিয়ার? এটাই অ্যালং, এর থেকে বেশি কিছু না। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি? অ্যারাউন্ড মানে খুব সিম্পল, আমরা অ্যালং এর মতো করে মনে রাখবো। অ্যারাউন্ড আমরা উচ্চারণ কি করি? অ্যারাউন্ড, অ্যারাউন্ড। উই আর সিটিং অ্যারাউন্ড দ্য টেবল। বোঝা গেল? আমরা বসে আছি টেবিলটাকে ঘিরে, ইন এ সার্কেলড ওয়ে, সার্কেলড, অ্যারাউন্ড অ্যাকচুয়ালি সার্কেলড, অ্যারাউন্ড, সার্কেলড। উই আর সিটিং অ্যারাউন্ড দ্য টেবল, হতেই পারে অ্যারাউন্ড। হ্যাঁ, অ্যারাউন্ডের আরো দু একটা ইউজ আছে, যেরকম অ্যারাউন্ড মানে প্রায় সেন্সে বোঝানো, অ্যাপ্রক্সিমেট। আই উইল কাম অ্যারাউন্ড 3 PM, তো প্রায় মানে কাছাকাছি, ক্লোজলি, 3টের সময় আসবো, অ্যারাউন্ড 3 PM। ক্লিয়ার হয়েছে এটুখানি? অ্যারাউন্ড আবার আরেকটা সেন্সে ইউজ হয়, ভেরিয়াস। ভেরিয়াস সেন্সে অ্যারাউন্ড ইউজ হয়। কিরকম? আমি যদি বলি আই ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ইউরোপ, আমি ঘুরেছি ইউরোপের চারিদিকে, মানে ভেরিয়াস জায়গায় ঘুরেছি ইউরোপে, তো অ্যারাউন্ড দ্য ইউরোপ, অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া, অ্যারাউন্ড বাংলাদেশ, মানে বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি, সেই সেন্সে বোঝায় অ্যারাউন্ড। ওকে? মানে বাংলাদেশ জুড়ে ঘুরেছি আমি, জুড়ে, সার্কেল মানে সব অনেকটা জায়গা, সার্কেল মানে কি? তো পুরো বর্ডার কভার হয়ে যায় না? ক্লিয়ার? তাহলে তো এই তিনটে সেন্সই অ্যারাউন্ড ইউজ হয়। অ্যালংটাও বোঝা গেল, আ লং লাইন, একদম লং লাইন জুড়ে। আই এম ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, আই এম ওয়াকিং অ্যালং দ্য বিচ, আই এম প্ল্যান্টিং দ্য ট্রিজ অ্যালং দ্য রোড, দ্য লাইটস আর বিন ইকুইপড অ্যালং দ্য স্ট্রিট। কারেক্ট? তো অ্যালং বোঝা গেল, আর কি বললাম? অ্যারাউন্ড বোঝা গেল। এবার আসি অ্যাক্রস, খুব ইম্পর্টেন্ট বাট সহজ বুঝতে পারলে। অ্যাক্রস মানে বাংলায়, পাতি বাংলায় অ্যাক্রস মানে হচ্ছে ওপারে। সাপোজ আমি শ্যামনগরে থাকি, মাঝখানে গঙ্গা আছে, তার ওপারে একটা সিটি আছে, সেটা হচ্ছে চন্দননগর। কারেক্ট? তো আমি বলতে পারি চন্দননগর ইজ সিচুয়েটেড, মানে অবস্থিত, অ্যাক্রস দ্য রিভার। ওকে? অ্যাক্রস দ্য রিভার। আমি বলতে পারি দ্য শপ বা দ্য শপিং মল ইজ অ্যাক্রস দ্য রোড, রোডের ওপারে। তো অ্যাক্রস মানে সে ওপারে, এই সেন্সে বোঝানো হয়। এটা হচ্ছে অ্যাক্রসের প্রপার পাতি বাংলা। হ্যাঁ, অ্যাক্রস আরেকটা সেন্সেও বোঝানো হয়, এক থেকে অনেকগুলো জায়গায়,
যাওয়া, এটাকে অ্যাক্রস বলা হয়। যেরকম কি দ্য নিউজ, সাপোজ কোনো ভাইরাল নিউজ, দ্য নিউজ স্প্রেডস অ্যাক্রস দ্য রিজিয়ন। একটা নিউজ একটা রিজনে অনেকগুলো জায়গায় স্প্রেড হয়ে যায়, তাই তো? তো আমরা এটাও বলতে পারি অ্যাক্রস দ্য রিজিয়ন, অ্যাক্রস দ্য এরিয়া, অ্যাক্রস দ্য স্টেট। অ্যাক্রস মানে কি? একটা সিঙ্গেল পয়েন্ট থেকে অনেকগুলো জায়গায় ছড়িয়ে পড়া। দ্যাট ইজ অলসো দ্য সেন্স অফ অ্যাক্রস। এটা ছিল হচ্ছে অ্যাক্রস। দুটো ইউজ বললাম মাত্র অ্যাক্রসের, ওপারে আর একটা জায়গা থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়া, সেটাও অ্যাক্রস। এবার আসছি থ্রু। থ্রু থ্রু বলার পরে আবার একটু রিভাইজ করে দেবো। থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে ঢুকে আরেকটা পাশ থেকে বেরিয়ে আসা। বোঝা গেল না, তাই তো? অ্যান্ড যেখান থেকে ঢুকবে মানে এক জায়গা থেকে এন্ট্রি হয়ে আরেক জায়গা থেকে এক্সিট, বাট যেখান থেকে ঢুকবে বা যেখান থেকে বেরোবে তার মাঝের যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ থাকতে হবে। যেরকম আমি বলি ট্রেন বা দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। তো ট্রেনটা এই যে টানেল, এক পাশ থেকে ঢুকলো আরেক পাশ থেকে বেরোলো, টানেলটা আবদ্ধ, টানেল কিন্তু উপরে আকাশ দেখা যাবে না, তাই তো? দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, উপরেও গাছ, ফরেস্টের ভেতর থেকে ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে থ্রু বোঝা গেল কোনো কিছু বাইরে থেকে ঢুকে মানে বাইরে থেকে এন্ট্রি করে অপর দিক থেকে এক্সিট, অ্যান্ড সেটাকে কভার্ড ইন এ কভার্ড সেন্স, তার জন্য টানেল বললাম, তার জন্য আমি ফরেস্ট বললাম। তো চারটে ইউজ। আ লং মানে হচ্ছে আ লং লাইন, ক্লিয়ার? আর কি? আর হচ্ছে আরেকটা যেটা বললাম হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে কি অ্যারাউন্ড, সার্কেলড। অ্যারাউন্ড আরেকটা, আর দুটো সেন্স আছে। অ্যারাউন্ড মানে প্রায়, যেমন আমি সময়ের ক্ষেত্রে বলি আই উইল কাম অ্যারাউন্ড 3 PM। আরেকটা কি? অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, চারিদিকে সেন্সে বোঝায়। আই উইল ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ডটা সার্কেল ভাবে আমি ঘুরবো, ঠিক আছে? যেরকম স্বামী বিবেকানন্দ ট্রাভেলড, আমরা বলে থাকি যে পায়ে হেঁটে ঘুরেছে, তো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? অ্যারাউন্ড দ্য নেশন, এটা একটা গেল। আর হচ্ছে কি অ্যাক্রস। অ্যাক্রস মানে ওপারে, একদম পাতি বাংলায় ওপারে মানে অ্যাক্রস। অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে? আর কি অ্যাক্রস? একটা অরিজিন থেকে চারিদিকে ছড়িয়ে পড়া। দ্য নিউজ স্প্রেড অ্যাক্রস দ্য রিজিয়ন, দ্য ভিডিও স্প্রেড অ্যাক্রস দ্য ব্যারাকপুর সাবডিভিশন, মানে ভিডিওটা স্প্রেড হয়ে পুরো ব্যারাকপুর সাবডিভিশনে ছড়িয়ে পড়েছে, একটা জায়গা থেকে স্প্রেড হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে, ক্লিয়ার? সেটা হচ্ছে অ্যাক্রস। আর বললাম থ্রু। থ্রু মানে এক জায়গা থেকে এন্ট্রি হয়ে আরেক জায়গা থেকে বেরোচ্ছে, অ্যান্ড সেটা আবদ্ধ, এনক্লোজড ওয়ে, ঠিক আছে? যেমন দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। তো এই চারটে বোঝা গেল, ইন শর্ট রিভিশন দিয়ে দিলাম। নেক্সট আমরা আরেকটা পেয়ার নিয়ে আলোচনা করি। আরেকটা পেয়ার নয়, অ্যাকচুয়ালি তিনটে প্রিপোজিশন। বিটুইন, অ্যামং আর অ্যামিড। হ্যাঁ, কিন্তু তার আগে দুটো ছোট্ট পার্থক্য বলে থাকি। সেটা হচ্ছে বিটুইন আর অ্যামং এর মধ্যে, এবং পার্থক্যটা ডেফিনেটলি ইন্টারেস্টিং। আমরা কি জানি? অ্যামং মানে অনেকের মধ্যে, বিটুইন মানে দুজনের মধ্যে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু একটা মেন পার্থক্য আমরা মিস করে যাই ছোট থেকে। সেটা হলো অ্যামং, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যে আমি অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে আছি, ক্লিয়ার? কিন্তু যদি এখন আমি বলি আমি স্টুডেন্টস এবং গার্জিয়ানসের মধ্যে আছি, বিষয়টা ভালো করে দেখবে। যখন আমি বলছি আমি অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আছি, অ্যামং, অ্যাকচুয়ালি কেন অ্যামং? কারণ ক্যাটাগরি বা এন্টিটিটা সিঙ্গেল এন্টিটি, মানে হচ্ছে ক্যাটাগরিটা শুধু স্টুডেন্টস, ওখানে অন্য কোনো ক্যাটাগরি নেই। কিন্তু যখন আমি বিটুইন বলছি সেখানে দুটো ক্যাটাগরি আসছে। কোন দুটো ক্যাটাগরি? স্টুডেন্টস এবং তার সাথে আসছে গার্জিয়ানস। তো বিটুইনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি হতে পারে। আমরা এতদিন ধরে জানতাম দুটো ক্যাটাগরি বা দুটো জিনিসের মধ্যে হয়, কিন্তু বিটুইন কিন্তু দুইয়ের অধিকও হয়। সেই সব এক্সেপশন নিয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু বোঝা গেল অ্যামং মানে সিঙ্গেল এন্টিটি থাকে মোস্টলি। সিঙ্গেল এন্টিটি মানে সিঙ্গেল ক্যাটাগরি। আই অ্যাম অ্যামং দ্য স্টুডেন্টস, আমিও একজন স্টুডেন্ট এবং আমি অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে আছি, ঠিক আছে? তো এইটা অ্যামং। কিন্তু বিটুইন, বিটুইন আই অ্যাম বিটুইন দ্য গার্জিয়ানস অ্যান্ড দ্য স্টুডেন্টস, ক্লিয়ার? বোঝা গেল? তো এইটা হচ্ছে বিটুইন। বিটুইনের আরো অনেকগুলো ফর্ম হয়, টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা বিটুইন বলি। আই উইল কাম বিটুইন 2 PM টু 3 PM, সময় আগে বললাম। এবার বলি, আমরা তো ছোট থেকে জানছি যে বিটুইন মানে কি দুটো এন্টিটি, কিন্তু আমি একটা উদাহরণ দিই। আই অবজার্ভ স্ট্রং বন্ড বিটুইন সিবলিংস। সিবলিংস তো একটাই ক্যাটাগরি বলছি আমি। বিটুইন প্যারেন্টস, হ্যাঁ, এই রকমগুলো কিন্তু ইউজ হয়। সো এই এক্সাম্পলগুলো লিখে রাখতে হবে। সাপোজ আই হ্যাভ অবজার্ভড স্ট্রং বন্ড বিটুইন সিবলিংস, মানে ভাই বোন। আই হ্যাভ বিন অবজার্ভিং আ স্ট্রং বন্ড ইন মাই বিটুইন মাই প্যারেন্টস। হ্যাঁ, হয়, বিটুইনের পরে প্যারেন্টসও হতে পারে, সিবলিংসও হতে পারে, ক্লিয়ার? এখানে কিন্তু এন্টিটি কিন্তু দুটো নয়, যদি আমরা টেকনিক্যালি ভাবি এন্টিটি দুটো নয়, ঠিক আছে? এটা একটা এক্সেপশন বললাম। আরো এক্সেপশন বলছি। টাইমের ক্ষেত্রে বিটুইন বললাম, দুটো জিনিসের মধ্যে বিটুইন বসে, এটাও আমরা বললাম বা জানা এটা। চয়েসের ক্ষেত্রেও তো আমরা বলতে পারি হোয়াট উড ইউ লাইক টু প্রেফার বিটুইন রেড অ্যান্ড ব্লু। তো তুমি কোনটা চাইছো, কোনটা চয়েস করবে, রেড নাকি ব্লু? তো বিটুইন রেড অ্যান্ড ব্লু বলতে পারি আমরা, ঠিক আছে? একটা উদাহরণ দিই, এটাও কিন্তু এক্সেপশন বলেই লিখে রাখতে হবে। এখানে আমি একটা এন্টিটির কথা বলবো না, অনেকগুলো বলবো, সেখানেও কিন্তু আমরা বিটুইন আনছি। আমি যদি বলি আই হ্যাভ টু টেক দ্য অপশন বিটুইন দিল্লি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি অ্যান্ড পুনে ইউনিভার্সিটি, ওকে?
আমি কিন্তু 4খানা ইউনিভার্সিটির নাম বললাম এবং তার আগে একটা শুধু বিটুইন বলেছি। ব্যাস, এই রকম এক্সেপশনও আছে বিটুইনে, এক্সেপশন নয়, দিজ আর দ্য এক্সাম্পলস হুইচ উই আর ইউজ টু ইউজ। ওকে, তো এরকম এক্সাম্পল আমরা ইউজ করি, আমরা করবো। তো বিটুইনে একটা এক্সেপশন বললাম প্রথমেই, যে বিটুইন সিবলিংস, বিটুইন প্যারেন্টস। ওকে, এরকমও আছে। তার সাথে সাথে আর কি কি আছে, চয়েসের কথা বললাম, টাইমের কথা বললাম, এবং মোর দ্যান টু এন্টিটিও বললাম এই যে ইউনিভার্সিটির এক্সাম্পলটা দিয়ে। বোঝা গেল? এই এক্সাম্পলগুলো লিখে রাখতে হবে খাতায়। এবার আসছি, অ্যামং তো বলে ফেললাম, বিটুইনও বলে ফেললাম। অ্যামংটা তো খুবই ইজি, বিটুইনটা বলে ফেললাম, বিটুইনের দুটো আমি এক্সেপশনও বললাম। এবার আসছি আমিড। আমিড কথাটা কোথায় আসে? আমিড অ্যাকচুয়ালি খুব সিচুয়েশনাল প্রিপোজিশন। কিরকম? আমি কোনো সিচুয়েশনের মধ্যে ফেসে আছি, সিচুয়েশন তো আমরা হাতে ধরতে পারি না, উই কান্ট টাচ দ্য সিচুয়েশন। আমিড কোনো ইমোশনের আগে হতে পারে, সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে, সার্কামস্ট্যান্সেসের ক্ষেত্রে হতে পারে। ক্লিয়ার আমিডের? এবার আমি এক্সাম্পল দিচ্ছি, আরো ভালো ক্লিয়ার হবে। আই ফাউন্ড মাইসেলফ আমিড দ্য কনফিউশন ইন দ্য শপিং মল। ওকে, আমরা শপিং মলে গিয়ে কনফিউজ হয়ে যাই, কনফিউশনের মধ্যে পড়ে যাই। তো আমিড দ্য কনফিউশন, কনফিউশন কি আমরা কি ধরতে পারি? ধরতে পারি না, দ্যাট ইজ সিচুয়েশনাল, তাই তো? সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সেস, একটা অবস্থা। ক্লিয়ার? অ্যামিড কোথায় বসে? সিচুয়েশন, লিখে রাখবে সিচুয়েশন। অ্যাবস্ট্রাক্ট এন্টিটিজ বলতে যেগুলোকে আমরা ধরতে পারি না, যেগুলো ইমোশনের সাথে রিলেট করে, ওকে, যেগুলো আমরা ফিল করতে পারি, সেই অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, তার আগেও কিন্তু অ্যামিড বসে। এনভায়রনমেন্টের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অ্যামিড বসে। এনভায়রনমেন্ট, এই তিনটে লিখে রাখবে, এনভায়রনমেন্ট, অ্যাবস্ট্রাক্ট সিচুয়েশন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট এন্টিটিজ অ্যান্ড সিচুয়েশন। আমরা কোনো ন্যাচারাল টার্মোয়েল, স্টোর্ম, তার আগে অ্যামিড দিই। ক্লিয়ার? এই উদাহরণগুলো বা এই এক্সাম্পলগুলো বা এই সিচুয়েশনগুলো উই উইল নোট ডাউন। ওকে, এগুলো আমরা লিখে রাখবো, এগুলো অ্যামিডের ক্ষেত্রে ইউজ হয়। মাথায় রাখবে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিজ, যেটা আমরা ধরতে পারি না। স্টোর্ম আমরা কি হাতে ধরতে পারি? পারি না, কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট এন্টিটিজ। এক্সাইটমেন্ট অ্যামিড, কনফিউশন অ্যামিড। ওকে, তাহলে অ্যামিড আবারও বলে দিচ্ছি, বিটুইন, তার আগে অ্যামং বলি। অ্যামং হচ্ছে সিঙ্গেল এন্টিটি ফর শিওর। বিটুইন একটাও হতে পারে, যেমন সিবলিংস অ্যান্ড প্যারেন্টসের এক্সাম্পলটা দিলাম। হতে পারে দুটো, যেটা ন্যাচারালি হয়ে থাকে বিটুইনের ক্ষেত্রে। এমনকি আমি 4খানা ইউনিভার্সিটির নাম বলে একটা এক্সাম্পল দিলাম, তাই তো? সেটা হতে পারে। এটা হচ্ছে বিটুইনের মেন কনসেপ্ট। ওকে, তো বিটুইনের ক্ষেত্রে মনে রাখতে হবে, হ্যাঁ, মোস্টলি দুটো সেন্সে ইউজ হয়, দুটো জিনিসের মধ্যে থাকলে বিটুইন বসে, এটা মোস্টলি হয়। আর কি বললাম? অ্যামিড, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, যেটা আমরা ফিল করতে পারি। ক্লিয়ার? এটা গেল হচ্ছে আমিড, বিটুইন অ্যান্ড অ্যামং। নেক্সট আসছি ইনটু ভার্সেস অনটু। আচ্ছা, ইনটু আর অনটু ভার্সেস নয়, আগে ইনটুটা বলে দিই। যখনই ইনের সাথে টু থাকবে বা অনের সাথে টু থাকবে, মাথায় রাখতে হবে একটা মুভমেন্ট বোঝাবে, মুভমেন্ট। ওকে, কিরকম? ইনটু মানে হচ্ছে বাইরের দিক থেকে ভেতরে প্রবেশ করা, এই যে মুভমেন্ট বোঝাবে। দ্য সুইমার জাম্পড ইনটু দ্য পুল। ওকে, জাম্পড ইনটু দ্য, বাইরের থেকে ভেতরে প্রবেশ করলো। দ্য ইনভেডার্স আর কামিং ইনটু দ্য কিংডম। বোঝা গেল? ইনভেডার্স মানে যারা অ্যাটাক করছে, তারা কোথায় আসছে? কামিং ইনটু দ্য কিংডম মানে কি বাইরে থেকে কিংডমের ভেতরে ঢুকছে। ক্লিয়ার? তাহলে ইনটু বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে, এবং একটা কি থাকবে? একটা মুভমেন্ট থাকবে। ইন আর অনের সাথে টু বসালে একটা মুভমেন্ট থাকবে। ক্লিয়ার? দিজ আর ভেরি বেসিক নোশনস হুইচ উই নিড টু রিমেম্বার অর উই নিড টু অ্যাপ্লাই। ওকে, আর অনটুতেও মোশন থাকবে। অনটুতে মোশনটা কিরকম থাকবে? ইনটুতে যেরকম ভেতরের দিকে, মানে বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে, কোনো এনক্লোজড জায়গায় ঢুকছে, কিন্তু অনটুতে না, বাইরে থেকে সারফেসের উপর আসছে, সারফেসের উপর আসছে বাইরে থেকে। আমি যদি বলি দ্য ক্যাট jumped onto the table, suppose it's a table, the cat jumped onto the table. Okay, the baby jumped onto the bed. বোঝা যাচ্ছে? মুভমেন্ট আছে, বাইরে থেকে সারফেসের উপর পড়ছে সেটা অন, বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে সেটা ইনটু। মুভমেন্ট অবশ্যই আছে, সারফেসের উপর থাকলে সেটা অন, বাইরে থেকে সারফেসের উপর থাকলে সেটা অন, বাইরে থেকে ভেতরের দিকে ঢুকলে সেটা ইনটু। ক্লিয়ার? তাহলে ইনটু ভার্সেস অনটু। নেক্সট আসি, নেক্সট হচ্ছে অফ। অফ ভার্সেস অফ, ও ডাবল এফ ভার্সেস ও এফ। ও এফ সেটা আগে বলি, ও এফটা সব থেকে বেশি সহজ। কেন? আমরা বাংলায় ছোট থেকে পড়ি যে কোনো কিছুর সাথে র যুক্ত থাকলে, আমি যদি বলি এটা আমার বাবার, দ্য পেন ইজ অফ মাই ফাদার, বাবার, অফ মাই ফাদার, তাহলে তার আগে অফ বসছে। হ্যাঁ, ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে অধিকার বা পজিশন, এটা কার, তার আগে অফ বসবে। ওকে, তো পজিশন বসালে অফ, মানে পজিশন বোঝালে অফ বসে। আর বাংলায় যে কনসেপ্টটা আমরা মনে রাখি র, সেটা দিয়েও মনে রাখা যায়, সেটা ভুল নয়। বাট লিখে রাখবে পজিশন বা বিলঙ্গিং। এটা যেহেতু আমার পেন, তো এটা বিলঙ্গিংও বোঝায়, পজিশন মানে একই আলটিমেট। কারণ বোঝালেও অফ বসে, লিখে রাখবে কিরকম? ডাইড অফ ইলনেস, কিংবা ইলনেসের বদলে অন্য কোনো
রোগের নামও থাকতে পারতো, অন্য কোনো ডিজিজের নামও থাকতে পারতো। ওকে, ডাইড অফ ইলনেস, হি ডাইড অফ ইলনেস বা কোনো একটা রোগ, তো সেটা কিন্তু রিজন বোঝায়, কারণ বোঝায়। ক্লিয়ার? তাহলে এখানেও অফ মানে ও এফ। ওকে, রিলেশনের ক্ষেত্রেও অফ বসে। হি ইজ ফ্রেন্ড অফ মাইন, ইউ আর ফ্রেন্ড অফ মাইন। রিলেশন, তুই আমার বন্ধু, তাই তো? কোয়ান্টিটি বা মেজারমেন্টের আগেও আমরা অফ বসাতে পারি। আ কাপ অফ সুগার, আ কাপ অফ টি, তাই তো? আ কাপ অফ টি, কতটা চা? এক কাপ চা। আ কাপ অফ টি, যে জিনিসটার যে ক্যাটাগরিটা তার আগে অফ বসছি। টিটা ক্যাটাগরি, আমরা টিটা সার্ভ করছি, ওখানে আমরা সুগারটা সার্ভ করছি। দ্য আ কাপ অফ সুগার, আ স্পুন অফ সুগার। ওকে, তার আগেও কিন্তু অফ বসছে, ও এফ। এবার বলি ও ডাবল এফ, কঠিন নয়, বরং ইজি। ও ডাবল এফ এর পাশে নর্মালি লিখে রাখ সবাই রিমুভাল। হ্যাঁ, রিমুভাল, বাদ দেওয়া, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন করে দেওয়া। আমরা যখন সুইচটা অফ করি মানে আমরা তড়িৎটাকে বিচ্ছিন্ন করছি, আলাদা করছি, ওখান থেকে তড়িৎটাকে আমরা বিচ্ছিন্ন করছি, তার জন্য অফ হচ্ছে। ওকে, আমরা কেন বলি টার্ন অফ দ্য লাইট? কেন? আমরা ওখানে বিচ্ছিন্ন করছি তড়িৎটাকে, তাই না? অনেকে পোস্ট করে অফ টু দীঘা। অফ মানে কি? আমি বাড়ি ছেড়ে, বাড়ি থেকে আমি বিচ্ছিন্ন হয়ে দীঘায় যাচ্ছি, তাই তো? তো অফ পাশে লিখে রাখবি রিমুভাল। আমরা বলি না, রিমুভালের একটা ভালো এক্সাম্পল দিই, টেক ইয়োর শুজ অফ, মানে জুতোটা খুলে রাখ। রিমুভ করছি তো, পা থেকে জুতোটাকে আমরা রিমুভ করছি। টেক ইয়োর শুজ অফ, কারেক্ট? আরেকটা বোঝায় অফ, একটা তো রিমুভাল বললাম, আরেকটা ডিস্টেন্স বলেও লিখে রাখবি। ডিস্টেন্স, অনেকটা দূরবর্তী হলেও অফ বসে। আমি যদি বলি দ্য স্কুল ইজ অফ দ্য মেইন রোড, অফ ও ডাবল এফ, অফ দ্য মেইন রোড মানে স্কুলটা হচ্ছে মেইন রোড থেকে দূরে। বোঝা গেল? ও ডাবল এফ, দূরবর্তী, বিচ্ছিন্ন, এই দুটো সেন্স ইউজ হয়। ডিস্টেন্স দূর এবং রিমুভাল বিচ্ছিন্ন, এই দুটো সেন্সে ইউজ হয় ও ডাবল এফ। আরেকটা একটু এক্সেপশনাল উদাহরণ দিই, এক্সেপশনাল নয়, একদম ইজি। একটু আগে বললাম না বিচ্ছিন্ন, দূরে, একটা উদাহরণ দিই ফিজিক্যাল পজিশন রিলেটেড, বাট এই আমি যে দুটো সেন্স বললাম রিমুভাল এবং দূর, এই দুটোর মধ্যেই পড়বে। আমি যদি বলি দ্য ক্যাট, এটা টেবিল, দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল, মানে ক্যাটটা এখানে ছিল, জাম্পড অফ মানে বাইরের দিকে লাফ দিল, দূরে, বাইরের দিকে লাফ দিল। এটা টেবিল, টেবিল থেকে বাইরের দিকে ঝাঁপ দিল। টেবিলে ঝাঁপ দেয়নি, টেবিল থেকে বাইরের দিকে ঝাঁপ দিল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল। ক্লিয়ার করতে পেরেছি? এখানে যে সেন্সটা বললাম এটা অ্যাকচুয়ালি অ্যাওয়ে বোঝাচ্ছে, অ্যাওয়ে, টেবিলের থেকে দূরে ঝাঁপ দিচ্ছে, টেবিলের থেকে দূরে ঝাঁপ দিচ্ছে, তার জন্য জাম্পড অফ দ্য টেবল। জাম্পড অনটু দ্য টেবল, একটু আগে বললাম অনটু, তাই তো? আর যদি টেবিলের বদলে সুইমিং পুল হতো, জাম্পড ইনটু। ক্লিয়ার তাহলে? আরেকটা অফে, সব লিখে রাখতে হবে, সব ইউজগুলো। ক্যান্সেলেশন বোঝালে অনেক সময় অফ বসে, যেরকম দ্য প্রোগ্রাম ইজ কল্ড অফ ফর টুডে। কল্ড অফ মানে কি? স্টপ হয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়া, প্রোগ্রামটা যে ক্যান্সেল হয়ে গেছে, কল্ড অফ। তো ক্যান্সেলেশনের ক্ষেত্রে অফ বসে, মাথায় রাখতে হবে, এক্সামে আসে। আরেকটা খুব কমন, যেটা সবার মাথায় আছে আশা করি, ডিসকাউন্ট। ডিসকাউন্ট বোঝালে তো অবশ্যই অফ আসে, 20% অফ, চৈত্র সেল চলছে, 20% অফ, তো ডিসকাউন্ট বোঝালে অবশ্যই অফ। তো অফের আমরা অনেকগুলো ইউজ পেলাম। মেন ইউজ মাথায় রাখতে হবে রিমুভাল আর অ্যাওয়ে, দূরে বোঝালে। আরেকটা পেলাম কল্ড অফ, ডিসকাউন্ট পেলাম, জাম্প অফ পেলাম, যেটা অ্যাওয়ের মধ্যেই পড়ছে, টেবিল থেকে দূরে ঝাঁপ দিচ্ছে। ক্লিয়ার তাহলে? ও ডাবল এফ আর ও এফ তো বলেই দিলাম, সবগুলো নোট করে লিখে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আসি আরেকটা ইন্টারেস্টিং পেয়ার নিয়ে, সেটা হচ্ছে বিসাইড আর বিসাইডস। লাস্টে একটা এস আছে, বিসাইডস। তাহলে বিসাইড ভার্সেস বিসাইডস মানে কি? শুধু বিসাইড, যেখানে এস নেই সেই বিসাইড তো আমরা সবাই জানি। মাই ওয়াইফ ইজ সিটিং বিসাইড মি, না বসে নেই, এক্সাম্পল, মানে আমার পাশে বসে আছে আমার ওয়াইফ, এটা তো বিসাইড গেল। কিন্তু বিসাইডস মানে কি? যখন এস যুক্ত হবে সেটার মানে কি? বিসাইডস মানে পাশে কেউ লিখে রাখবে, প্রয়োজনে বাংলায় লিখে রাখবে ছাড়াও, এছাড়াও। আর ইংলিশে লিখতে হলে লিখে রাখবে অ্যাড অন বা এক্সট্রা, অ্যাড অন বা এক্সট্রা। একটা উদাহরণ দিই, রেস্টুরেন্টে গেছিস, গিয়ে কিছু অর্ডার করছিস, কোনো ক্যাফে গেছিস, তো তুই কাউকে ডাকলি, আমরা কি বলতে পারি? বিসাইডস দ্য বার্গার আই নিড আ পিজা। বার্গার ছাড়াও আমার একটা পিজা দরকার। কিংবা আমরা এটাকে বাংলায় এইভাবেও বলতে পারি, বার্গারের পাশাপাশি আমার অ্যাড অন একটা পিজা দরকার, তাই তো? ক্লিয়ার? বিসাইডস মানে অ্যাড অন, এক্সট্রা করে, কিংবা কোনো কিছু ছাড়াও মানে এছাড়াও, এই সেন্সে বিসাইডস বসে। না বুঝলে পাশে ইংলিশে লিখে রাখবি ইন অ্যাডিশন টু, মানে এক্সট্রা করে, ইন অ্যাডিশন টু। নো ওয়ান হেল্পড মি বিসাইডস রাম, মানে রাম ছাড়া আর কেউ হেল্প করেনি আমাকে। নো ওয়ান হেল্পড মি বিসাইডস, তারপরে নামটা দিলাম রাম, যে কেউ হতে পারে। তাহলে বিসাইডস মানে এছাড়া এবং ইন অ্যাডিশন টু, দুটো সেন্সে ইউজ হচ্ছে। ক্লিয়ার? তো 25 মানে 25 খানা প্রিপোজিশন আমরা করলাম। প্রত্যেকটা প্রিপোজিশন খাতায় লিখে রাখতে হবে। প্রিপোজিশন রিলেটেড আমার কাছে পিডিএফ আছে, মোর দ্যান 100 এক্সাম্পলস আছে, যেগুলো আগে এক্সামে চলে এসেছে। ইফ ইউ রিকোয়ার লেট মি নো, অ্যান্ড
দ্যাটস অল। থ্যাংক ইউ। ফোন নাম্বার ডেসক্রিপশনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।